সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে মার্চেন্ডাইজ অপারেশনের যে অধ্যায়টা আছে সেখান থেকে আরেকটা সাজেশন রেডি করছি। তবে এই সাজেশনটা সলভ করার আগে তোমাদের প্রশ্নটা একটু আমি পরিচয় করে দিব, কারণ প্রশ্নটা যদি একটু বুঝো হয়তোবা তোমাদের কাছে অঙ্কটা করতে একদম ইজি লাগবে। তো কথা না বাড়িয়ে প্রশ্নের দিকে খেয়াল করো সবাই। ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, তোমাকে কিছু নিম্নের তথ্য দেওয়া হলো। জানুয়ারি 1 beginning inventory 200 units at the rate of টাকা 5, January 2 purchase 300 units at the rate of টাকা 6, January 10 purchase return 30 units at the rate of টাকা 6, January 12 sold 400 units at the rate of টাকা 7, January 14 sales return for 40 units at the rate of টাকা 7, January 18 purchased 250 units at the rate of টাকা 8, January 20 sold 325 units at the rate of টাকা 9, January 28 purchased 200 units at the rate of টাকা 9। এ হলো আমার প্রশ্নটার পরে আমাদের যে করণীয় থাকে, রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো কেয়ার করো। রিকোয়ার্ড বলছে ক্যালকুলেট, নির্ণয় করো, তারপরে এ দিয়ে আছে, দেখো এ দিয়ে বলছে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, তার মানে সমাপনী মজুদের ক্রয় মূল্য বা ব্যয়। বি নাম্বার বলছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় কত। সি নাম্বার বলছে গ্রস প্রফিট, সি নাম্বারটা একটু খেয়াল করো, এটা হলো গ্রস প্রফিট, তার মানে বাংলা অর্থ কি মোট মুনাফা কত সেটা বের করতে বলছে। ডি নাম্বার বলছে গ্রস প্রফিট রেট, অর্থাৎ মোট মুনাফার হার। সি নাম্বারটা মোট মুনাফা আর ডি নাম্বারটা কি মোট মুনাফার হার, গ্রস প্রফিট রেট আন্ডার অ্যাভারেজ ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে, যেটা অ্যাভারেজ ওয়েটেড মেথড বলি, সেই পদ্ধতিতে উপরের এই প্রশ্নগুলোর মান বের করতে বলছে। তো কথা না পারিয়ে ফার্স্টে আমরা অ্যাভারেজ ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জন্য একটা স্টোর লেজার প্রস্তুত করতে হয়, মালকতিয়ান হিসাব। তাহলে আমরা প্রথমে একটা স্টোর লেজার প্রস্তুত করব, উপরে নাম দেব স্টোর লেজার, ঠিক আছে। কলমটা একটু চেঞ্জ করে নিই। স্টোর লেজার আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, কলম তো মানে সব শেষ, ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ মেথডের জন্য গড় রেডি করব। পার্টিকুলার প্রথমে ডেটের জন্য একটা গড়, পার্টিকুলারের জন্য একটা গড়, তারপরে যে অংশটা আছে সেটাকে সমান 3টা ভাগে ভাগ করব। আমরা কয় ভাগে ভাগ করব? 3। প্রথমে রিসিপ্টসের জন্য বা পার্চেজের জন্য, তারপরে ইস্যু বা সেলসের জন্য, তারপরটা হলো ব্যালেন্স। তো প্রথম অংশ কি ডেট, তারপর অংশ পার্টিকুলার বা বিবরণ, ঠিক আছে। তারপরটা হলো রিসিপ্ট, এটাকে পার্সেসও বলে, পার্সেস। এই প্রত্যেকটা গড়কে আবার 3টা ভাগে ভাগ করব। প্রথমে ইউনিট, প্রথমে কি ইউনিটস, তারপরে হলো রেট, তারপরে টাকা, ওকে। তারপরে আমার আছে কি দেখো ইস্যু, এটাকে সেলসও বলে বা কস্ট অফ গুডস সোল্ডও বলে, কস্ট অফ গুডস সোল্ড, মানে এইখানে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব। ঠিক একইভাবে 3টা কলাম হবে, ইউনিটের জন্য একটা কলাম ইউনিটস, রেট, টাকার জন্য একটা কলাম, তারপরে আমরা ব্যালেন্স, লাস্টে যেটা সর্বশেষ সেটা ব্যালেন্স বা উদ্বৃত্ত যেটা বলি আমরা। ইউনিটের জন্য একটা গড়, এটা করে 3 ভাগে ভাগ করব, রেট, তারপরে টাকা। তো আমাদের গড় রেডি হয়ে গেল স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথডে আমরা কীভাবে স্টোর লেজার গড় রেডি করব সেটা হয়ে গেল। এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে আসতে পারি। খেয়াল করো, দেখো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি কলম ডিস্টার্ব? হ্যাঁ, দেখা যাচ্ছে না? ওকে। তাহলে আমরা প্রথমে একদম জানুয়ারি 1 তারিখ দিয়ে ডেটের জানুয়ারি 1 প্রথমে ওপেনিং ব্যালেন্স বা বিগিনিং ব্যালেন্স যেটা আছে সেটা লিখব।
বিগিনিং ব্যালেন্স বা বিগিনিং ইনভেন্টরিও বলতে পারি আমরা, প্রশ্নে যা আছে তা লিখি, অর্থাৎ এটা আমাদের ব্যালেন্স বিডি শুরুর সময় যেটা আছে। তাহলে বিগিন ইনভেন্টরি দেখো 200 ইউনিটস আছে, প্রতি ইউনিটের দাম হলো 5 টাকা। এট দ্য রেট অফ মানি প্রতি ইউনিটকে বোঝাইছে, তাহলে আমরা 200 ইউনিট লিখতে পারি এবং রেটের ঘরে 5, 200কে 5 দ্বারা গুণ করলে 1000। তাহলে প্রথম তারিখটা শেষ নাকি? ওকে, তারপরে এবার একটা তারিখ শেষ হলে এটাকে আমরা ক্লোজ করে দেব। তারপরে আমরা 2 তারিখে যাব, জানুয়ারির 2 তারিখ, ডট ডট দিয়ে লিখতে পারি। 2 তারিখে বলছে, দেখো 2 তারিখে বলছে পারচেস 300 ইউনিটস, পারচেস 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6। তাহলে আমরা 2 তারিখ দিয়ে লিখব পারচেস। এটাও তো মোটা কলম, সব কলমের এই অবস্থা কেন? পারচেস 300 ইউনিটস, পারচেসের কলমে আমরা লিখব 300। ওকে, তার রেট আছে 6 টাকা, দিলাম। 300কে আমরা যদি 6 দ্বারা গুণ করি 1800 টাকা। এখন খেয়াল করো, আমরা ব্যালেন্সের দেখানোর সময় যে কাজটা করতে হবে, আমরা ব্যালেন্সে দেখানোর সময় ওয়েটেড অ্যাভারেজ মেথডে ইউনিট ইউনিট যোগ করতে হবে, টাকা টাকা যোগ করতে হবে, তারপর মোট টাকাকে মোট ইউনিট দ্বারা ভাগ করে রেট নির্ধারণ করতে হয়। এটাই হলো ওয়েটেড অ্যাভারেজ মেথডের মেন্স যে আমার রুলস, সেটাই। তাহলে আমরা ইউনিট ইউনিট যদি যোগ করি, 300 রিসিভে আসে, ব্যালেন্স আছে 200, তাহলে 300 আর 200 কত? 500। টাকার ক্ষেত্রে দেখো এখানে আছে 1800, আগে ব্যালেন্স আছে 1000, তাইলে হবে কত? 2800। এখন তুমি 2800কে ক্যালকুলেটারে যদি কাজ করো, 2800 টাকাকে ভাগ 500 ইউনিট দ্বারা ভাগ করো, তাইলে হবে 5.6 অথবা 5.6। তাহলে আমরা রেট পেয়ে গেলাম 5.6। এই যে রেট নির্ধারণ করছি সেটা যদি এই অঙ্কে বুঝে থাকো, তাহলে তোমার পরবর্তী অঙ্কগুলো মানে রেট নির্ধারণ করতে কোনো প্রবলেম হবে না। তারপরে আমরা দেখি পরের তারিখে আসো। পরের তারিখ 10 তারিখ বলছে পারচেস রিটার্ন 30 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 6। তাহলে আমরা ডেটের মধ্যে 10 দিব, জানুয়ারি, পারচেস রিটার্ন লিখব। ঠিক আছে, পারচেস রিটার্ন মানে কি? ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত ইউনিট? 30 ইউনিট। একটা জিনিস খেয়াল করো, আমরা পারচেসগুলো এই ঘরে লিখব, পারচেস রিটার্ন তার বিপরীত ঘরে। অর্থাৎ আমরা যখন ইস্যুর ঘর আছে, সেই ইস্যুর ঘরে কিন্তু পারচেস রিটার্নটা লিখতে হবে। তাইলে আমরা পারচেস রিটার্ন লিখে ইস্যুর ঘরে কত ইউনিট? 10 তারিখ 30 ইউনিট লিখলাম, 30 ইউনিট। এবং রেট হলো, আমরা যে একটা রেট নির্ধারণ করছি, খেয়াল করো, পারচেস রিটার্নের এখানে একটা রেট আছে না 6 টাকা, কিন্তু আমরা সেই রেটটায় যেহেতু ক্রয় করছি মাল, আমরা কত রেটে, সেই রেটেই আমাকে ফেরত দিতে হবে। সেজন্য আমি এখানেও 6 দিব। দেখো আমরা ক্রয় করার সময় 6 টাকা দরে কিনছিলাম, সেই ক্রয়কৃত মালে ফেরত দিছে, সেজন্য রিটার্নের ক্ষেত্রে সেই রেটটা 6 টাকা দিয়ে দিতে হবে। তাহলে আমরা 30কে যদি 6 দ্বারা গুণ করি, তাহলে আমার টাকা হবে কত? 180। ক্যালকুলেটার ব্যবহার করতে পারি আমরা, 180, 30 গুণ 6। এখন আমরা যখন ইস্যুতে 30 ইউনিট লিখব, একটা কথা খেয়াল রাখবা সবসময়, যদি আমরা ইস্যুতে কোনো ইউনিট লিখি তাহলে ব্যালেন্স থেকে কমে যাবে, ব্যালেন্সের ইউনিট থেকে। কিন্তু পার্সেসে বা রিসিভে লিখলে ব্যালেন্সের ইউনিট বেড়ে যাবে, ইউনিটও বেড়ে যাবে, টাকাও বেড়ে যাবে। আর ইস্যুর ক্ষেত্রে ইউনিটও কমে যাবে, ব্যালেন্সের টাকাও কমে যাবে। তাইলে 500কে আমরা যদি 500 থেকে যদি 30 ইউনিট বাদ দিই, 500 মাইনাস 30, তাইলে হবে কত? 470। কত হবে? 470। টাকার ক্ষেত্রে যদি তুমি হিসাব করো, 2800 আগে ছিল, সেখান থেকে 180 মাইনাস, তাহলে হবে 2620। 2620। এখন এই 2620কে আমার এই ইউনিট দিয়ে, ব্যালেন্সের 470 ইউনিট দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 470। তাহলে আমার নতুন রেট আসবে 5.574। তাহলে আমরা লিখতে পারি, 3 সংখ্যা যদি লিখি 5.574 লিখতে পারি, 5.574। ঠিক আছে, 4টা একটু বোঝা যায় মতো দিই, 4। তাহলে আমাদের 10 তারিখ শেষ। 10 তারিখের পরে আমরা যাব পরের প্রশ্নে, 12 তারিখ। সোল্ড 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 7। তাহলে আমরা সোল্ড 12 তারিখ দিলাম এবং সোল্ড লিখলাম। সোল্ডের তো গড় যেটা আছে, ইস্যুর গড়, যেটার ভিতর থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করব, সেই সোল্ডের মধ্যে আমরা 400 ইউনিটস যেটা আছে সেটা লিখব, 400 ইউনিটস। 400 ইউনিটস আমরা বিক্রি করব আমাদের ওয়েটেড অ্যাভারেজ
রেটের মেথডে যেটা সর্বশেষ রেট নির্ধারণ হয়েছে, অর্থাৎ এর উপরের তারিখে 10 তারিখে যেটা রেট নির্ধারণ হয়েছে ব্যালেন্সের ঘরে দেখো সেই টাকাটাই, সেই টাকায় আমরা রেটটা নির্ধারণ করব। তাহলে 5.574 ক্যালকুলেটার যদি আমরা কাজ করি 400 গুণ 5.574, তাহলে আমার টাকার পরিমাণ হয় 2229.6। তাহলে আমরা 2230 দিতে পারি, 2230 দশমিকের পরে 5-এর উপরে থাকলে 1 যোগ করে দিতে হয়। এখন কথা হলো আমরা যে 12 তারিখের সোলটা করছি সেটার একটা রেট এখানে দেওয়া আছে প্রশ্নের ভিতরে, সেলস প্রাইস দেওয়া আছে। এটা কিন্তু সেলস প্রাইস, বিক্রয় মূল্য, কিন্তু আমাকে এই ইস্যুর কলামে যে রেটটা দেখাইতে হবে সেটা হলো কস্ট প্রাইসের রেটটা, অর্থাৎ এখানে আমরা বিক্রয় মূল্য বের করতেছি না, এখানে আমরা বের করতেছি কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতেছি। আর কস্ট অফ গুডস সোল্ডের রেট হলো ব্যালেন্সে যে রেটটা থাকে সেটা ক্রয় মূল্যের রেটটা। সেই জন্য আমরা এই সেলস প্রাইসের রেটটা না লিখে আমরা এখানে ওই কস্ট প্রাইসের রেটটা লিখছি, খেয়াল করবা। আর যে কথা বলছিলাম ইস্যুর ক্ষেত্রে কি বলছিলাম, ইস্যুর ক্ষেত্রে ইউনিটও কমে যাবে, ইস্যু করার সাথে সাথে ব্যালেন্স থেকে টাকাও কমে যাবে। তাহলে আমাদের 470 থেকে যদি 400 ইউনিট ইস্যু করি তাহলে আর আছে কত, 70। রেট তো একই রেটে আমি ইস্যু করছি, সুতরাং রেট চেঞ্জ হবে না, 5.574। আর টাকার ক্ষেত্রেও ঠিক একই, 2620 মাইনাস 2230, তাহলে হবে কত, 2620 থেকে মাইনাস করব 2230, তাহলে আর থাকবে 390। কত থাকবে, 390। তাছাড়া তুমি এই 70কে গুণ দিয়ে দেখতে পারো, 70 গুণ 5.574, 390। ওকে, তাহলে আমরা 12 তারিখ ক্লোজ করলাম নাকি। 12 তারিখের পরে দেখো 14 তারিখ সেলস রিটার্ন 40 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 7। তাহলে আমরা বিক্রয় ফেরতটা আমরা নির্ধারণ করব কয় তারিখে, 14 তারিখ। লিখব সেলস রিটার্ন, ঠিক আছে। এই সেলস রিটার্নের ক্ষেত্রে খেয়াল করো আমাদের যে কাজটা করতে হবে, বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা বিক্রয়টা কোথায় লিখতাম, ইস্যুতে, আর বিক্রয় ফেরতটা লিখতে হবে রিসিভে, বিপরীত। খেয়াল করবা, বিক্রয়টা ইস্যুতে, বিক্রয় ফেরত রিসিভে। তার আমরা কত ইউনিট, 14 তারিখে 40 ইউনিট লিখলাম, 40 ইউনিট। এখন আমরা বিক্রয়ের ক্ষেত্রে কত রেট লিখছিলাম দেখো তো, বিক্রয়ের ক্ষেত্রে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড নির্ধারণ করছিলাম সেখানে আমরা রেটটা নির্ধারণ করছিলাম 5.574, সেই রেটেই আমার রিটার্ন দিতে হবে 5.574। এখন ক্যালকুলেটার যদি তুমি কাজ করো 40 গুণ 5.574, তাহলে হবে কত, 222.96। তাহলে আমরা লিখতে পারি 223। এখন খেয়াল করো যে কথাটা বলছিলাম সেটা হলো আমরা রিসিভের ক্ষেত্রে বলছিলাম কি, ব্যালেন্সের ইউনিটও বাড়বে, ব্যালেন্সের টাকাও বাড়বে, ইস্যুর ক্ষেত্রে কমবে, রিসিভের ক্ষেত্রে বাড়বে। তাহলে আমাদের এই হলো 40, আগে আছে কত, 70, 40 আর 70 হবে 110 ইউনিট। রেট যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, হুবহু রেট বসে যাবে 5.574। এখন টাকা যদি 390 আর এটা যোগ করে দাও, সেটাও হবে 390 প্লাস 223, অথবা এই ইউনিটকে রেট দ্বারা গুণ করলেও টাকা একে আসবে। তাহলে টাকা আসবে কত, 613, লিখলাম 613। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমাদের 14 তারিখে প্রশ্নের ভিতরে দেখো একটা রেট তো এখানে দেওয়া আছে, এটা হলো বিক্রয় মূল্যের ওই বিক্রয় ফেরতের রেটটা। তা আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বের করা, সেজন্য ক্রয় মূল্যের রেটটাই, কস্ট অফ গুডস সোল্ডের রেটটা দিয়ে আমাকে রিটার্নও করতে হবে, সেলস রিটার্ন। 18 তারিখ আসো, পার্সেস 250 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 8, আবার ক্রয় করছে, আমরা 18 তারিখ দিয়ে লিখতে পারি পার্সেস কত, 250 ইউনিট, হ্যাঁ, আর রেট কত, 8 টাকা। তাহলে আমরা 250কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হবে কত, 2000। কিছুক্ষণ আগে বলছিলাম রিসিভের ঘরে বসলে বা পার্সেসের ঘরে বসলে প্লাস হয় ব্যালেন্সের ইউনিট এবং টাকা দুইটাই। তাহলে আমরা আগে ছিল 110, তার সাথে 250 প্লাস করব, তাহলে হবে কত, 360। টাকার ক্ষেত্র করো 613, 2000, তাহলে 613 যোগ 2000,
যোগ করলে হবে কত 2613 আমাদের 2613 টাকার করে হবে। এখন আমার নতুন টাকা ফিগার আসছে, সেজন্য আমার এই 2613কে ভাগ করব 360 দ্বারা, ঠিক আছে। তাহলে আমার নতুন রেট হবে 7.258333, তাহলে 7.258 দিতে পারি, 7.258। ওকে, তাহলে আমাদের নতুন রেটটা নির্ধারণ হলো 7.258। তাহলে আমরা পার্সেসের ক্ষেত্রে যে কাজটা সেটা করলাম, আমাদের ইউনিটও বাড়াইলাম, টাকাও বাড়াইলাম, তারপর মোট টাকাকে মোট ইউনিট দ্বারা ভাগ করে নতুন রেট নির্ধারণ করলাম। 18 তারিখ গেল, 18 তারিখের পরে দেখো 20 তারিখ সোল্ড করছে কত ইউনিট, 325 ইউনিট, 9 টাকা করে। তাহলে আমরা ইতিমধ্যে যেহেতু একবার সোল্ড করছি, সেজন্য আমরা সোল্ড বুঝে গেছি সোল্ডের কীভাবে কাজ করতে হয়। 325 ইউনিট ইস্যুর করে লিখব, হ্যাঁ। প্রশ্নে যে রেটটা আছে সেটা বিক্রয় মূল্য, সেটা লিখব না, আমরা লিখব বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বের করার জন্য এই কস্ট প্রাইস। এটা কস্ট প্রাইসটা হলো 7.258। তাহলে আমরা যদি ক্যালকুলেটার কাজ করি 325 গুণ 7.258, তাহলে হবে কত 2358.85। তাহলে 2359 লিখতে পারি, 2359। এখন খেয়াল করো, আবার যে কথা বলছিলাম ইস্যুর ক্ষেত্রে কমে যাবে, তাই কমে যাবে 360 থেকে মাইনাস 325, তাহলে আর থাকে কত 35 ইউনিট, নতুন ইউনিট কত থাকে 35। তো রেট তো চেঞ্জ হয় না, সেজন্য 7.258। এখন তুমি যদি 35কে গুণ 7.258 দিয়ে গুণ করো, তাও হবে 254.03। তাহলে আমরা লিখতে পারি 254 লিখলাম। সর্বশেষ 20 তারিখের পরে 28 তারিখ যেটা, সেটা দেখাচ্ছি। দেখো 28 তারিখের প্রশ্নের মধ্যে বলছে কি পার্সেস, আবার পার্সেস করছে, ঠিক আছে। দরজাটা একটু বন্ধ করে দাও। পার্সেসের মধ্যে আমাদের ইউনিট কত 200 ইউনিটস, আর আমাদের রেট 9 টাকা। পার্সেসের ক্ষেত্রে প্রশ্ন রেটটা হবে, কিন্তু সেলসের ক্ষেত্রে প্রশ্ন রেটটা হবে না। খেয়াল করো, আবার কি বলছি, পার্সেসের ক্ষেত্রে প্রশ্ন রেটটা হবে, সেলসের ক্ষেত্রে প্রশ্ন রেট হবে না। সেলসের ক্ষেত্রে আমাদের ব্যালেন্সের যে রেট সেটা হবে। তাহলে 200কে 9 দিয়ে গুণ করলে কত 1800। ওকে, এখন দেখো আমরা যদি 200 এখন পার্সেস করছি, আবার বেড়ে যাবে, আগে 35 এখন 200 ইউনিট, তাহলে 235, আর আগে আছে 254 প্লাস 1800, 2054 টাকা, 2054। এখন এই 2054 টাকাকে ভাগ করব 235 দ্বারা, তাইলে হবে নতুন রেট কত 8.740, 3 সংখ্যা রাখলাম আগে, ঠিক আছে। তাহলে আমাদের একদম লাস্ট যেটা সেটা পর্যন্ত বের করে ফেলছে আমাদের প্রশ্নে। আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডে সমাপনী মজুদের যে মূল্য ইন্ডিং ইনভেন্টরি সেটা বের করে ফেললাম। এখন আমাদের প্রশ্নের ভিতরে তুমি যদি দেখো ক্যালকুলেট করতে বলছে কি কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, তাহলে আমরা প্রথমে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরিটা লিখব, ঠিক আছে। কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরিটা লিখে এ নাম্বার দিয়ে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি সমান কত 2054। কস্ট অফ ইনভেন্টরির টাকা হলো কত 2054 টাকা, যেটা একদম লাস্টে ব্যালেন্সের লাস্টে আমাদের প্রাইস আসছে 2054 টাকা ইন্ডিং ইনভেন্টরি, এবং ইন্ডিং ইনভেন্টরির ইউনিট হলো 235। এখান থেকে ইউনিট চাই নাই, সেজন্য আমরা কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা লিখছি। বি নাম্বারে কী বলছে দেখো কস্ট অফ গুডস সোল্ড। তাই কস্ট অফ গুডস সোল্ড যতক্ষণ আমরা কাজ করছিলাম, এই যে দেখো তুমি কস্ট অফ গুডস সোল্ডের কলামটা আমাদের ইস্যুর কলাম যেটা, সেইখানে যে মালগুলো আমরা সোল্ড করছি বিক্রয় করছি, সে বিক্রয় করার যে টাকাটা সেই টাকাগুলো যোগ করে দিলে হবে। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের জন্য বিক্রিত মালের যে কস্ট প্রাইস বের হয়েছিল সে টাকাগুলো যোগ করে দেওয়া। তাহলে আমরা বি নাম্বার দিয়ে লিখতে পারি কস্ট অফ গুডস সোল্ড সমান টাকাটা কত, আমরা কত তারিখ বিক্রি করছি দেখো, একটা 12 তারিখ আর একটা হলো এই 20 তারিখ, এই দুইটার টাকাটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের 12 তারিখের টাকা আসছিল 2230 প্লাস, ওকে
তারপরে 20 তারিখে টাকা আসছিল কত 2359, 2359 এই ধরনটা আমরা যোগ করে দেব 2230 প্লাস 2359, তাইলে হবে কত 4589। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কস্ট অফ গুডস সোল্ড 4589 সমান টাকা 4589। সি নাম্বার কি বলছে দেখো, কস্ট অফ গুডস সোল্ড তো বের করলাম, সি নাম্বার বলছে গ্রস প্রফিট বের করতে। গ্রস প্রফিটের আমাদের একটা সূত্র আছে, গ্রস প্রফিটের সূত্র হলো নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করে দেব। তাহলে আমরা এখানে যদি আমরা দেখাই সি নাম্বার দিয়ে গ্রস প্রফিট সমান নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখন নেট সেলস কীভাবে আমরা বের করব? নেট সেলস হলো আমরা যে দুইটা বিক্রয় করছি, দেখো 12 তারিখ এবং 20 তারিখ, এই বিক্রয় মূল্য থেকে সেলস রিটার্নটা মাইনাস করে দেব। এখন বিক্রয় মূল্য আমার প্রশ্নের ভিতরে দেওয়া আছে 12 তারিখে বিক্রয় করছি 400 ইউনিট 60 টাকা, এই 60 টাকাটাই বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা দুইটা বিক্রয় আছে সেজন্য ব্র্যাকেট একটু কাজ করে দেখাচ্ছি। দেখো প্রথমে 400 ইউনিটকে আমরা গুণ করব কি দিয়ে 60 টাকা দিয়ে, তাহলে আমাদের 12 তারিখের বিক্রয় পেয়ে গেলাম। তার সাথে প্লাস করব 20 তারিখে 325 ইউনিট, 325 ইউনিটকে গুণ করব কত দিয়ে 9 টাকা দিয়ে, তাহলে আমরা 20 তারিখের বিক্রয় পেয়ে গেলাম। এবার রিটার্ন যেটা নেট সেলসের সূত্র যে বলছিলাম, সেলস টোটাল সেলস থেকে রিটার্নটা ম্যানেজ করবো। এখন রিটার্ন কত আসছিল দেখো 14 তারিখ সেলস রিটার্ন ছিল 40 টাকা, 40 ইউনিট 60 টাকা ধরে। এইখানে আমাদের মূল কাজটা 40 ইউনিটের 60 টাকা ধরে, সেটা তো বিক্রয় ফেরত, কিন্তু বিক্রয় ফেরতের আমার যে এই যে সেলস রিটার্ন লিখছিলাম 40 ইউনিট, এই রেট দিয়ে গুণ করে যেটা বের হয়েছিল বিক্রয় ফেরত প্রকৃতপক্ষে সেটা দেখাইতে হবে। বিক্রয় মূল্যের উপর বিক্রয় ফেরতটা দেখাইলে হবে না, অর্থাৎ বিক্রিত আমার এককের উপর ক্রয় মূল্য দিয়ে যে টাকাটা বিক্রয় ফেরত আসছিল সেটা দেখাইতে হবে। আমরা সেটা যদি দেখাই, এখানে আমাকে দেখাইলে সেই রিটার্নটা খেয়াল করো, আমি এই টাকাটাকে সরাসরি দেখাইতে পারো। তাহলে 223 আবার মাইনাস কস্ট অফ গুডস সোল্ড কত, কস্ট অফ গুডস সোল্ড আমরা কিছুক্ষণ আগে বের করছি, এই যে কস্ট অফ গুডস সোল্ড 4589, 4589। ঠিক আছে, এখন আমার যে কাজটা করতে হবে এই অ্যান্সারটা বের করার জন্য আমি একটু উপরের দিকে চলে আসবো, এগুলো মুছে দিয়ে আমার কাজ, এগুলোর কাজ শেষ। এখন আমি সি এর বাকি অংশটা উপরের দিকে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এই সি এর কাজটা এইখানে সি এর বাকি অংশটা দেখাচ্ছি, সেটা হলো গ্রস প্রফিট সমান সেলসগুলো আমরা গুণ করি 400 গুণ 7, তাহলে হবে কত 2800 প্লাস তারপর 325 গুণ 9, 2925 কয় মিনিট হয়েছে দেখো তো 2925, তাহলে আছে মাইনাস 223 কোনটা রিটার্নেরটা। তারপরে আমরা কস্ট অফ গুডস সোল্ড টাকাটা লিখে দিব, সেটা হলো 4589 কত 89। এখন দেখো আমরা 2800 প্লাস 2925 মাইনাস একটা ফেরত বাদ দিব 223 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব 4589, তাহলে আমার টাকা বের হয় কত, গ্রস প্রফিট বের হয় আমাদের গ্রস প্রফিটের পরিমাণ বের হবে। আমরা টাকাটা যদি একটু আবার ক্যালকুলেশন করি, খেয়াল করো, প্রথমে 2800, তারপর হলো 2925, সেখান থেকে মাইনাস করব কত 223, আবার 2800 প্লাস 2925 মাইনাস 223 যেটা আসছে 5502, সেখান থেকে আমরা মাইনাস করব 4589, মাইনাস করলে হয় কত 913 টাকা। আমার টাকা বের হবে 913। এটা হলো গ্রস প্রফিট। কী বের হইল গ্রস প্রফিট। এরপরে আমাদের ডি নাম্বারটা প্রশ্নের ভিতরে সর্বশেষ যেটা ডি নাম্বার বের করতে বলছে গ্রস প্রফিট রেট। তো
তাহলে গ্রস প্রফিট রেট সমান, এটা একটা সূত্র আছে, গ্রস প্রফিট রেট সমান উপরে হবে গ্রস প্রফিট, সূত্রটা খেয়াল করো, উপরে গ্রস প্রফিট, নিচে নেট সেলস, নিচে হবে কি নেট সেলস ইন্টু 100, রেট বলে ইন্টু 100 হয়। এখন তুমি দেখো এই যে গ্রস প্রফিট এখন বের করছো 913, সেটা আমরা বসা দিলাম। নেট সেলস কোনটা? নেট সেলস হলো এই যে টোটাল সেলস, সেলস জনটা যোগ করে এই পর্যন্ত নেট সেলস। তাহলে আমাদের নেট সেলস সমান হবে কি এই 2800 প্লাস 2925, আমি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি 2800 প্লাস 2925, সেখান থেকে মাইনাস রিটার্নটা অর্থাৎ 223 মাইনাস করে, হ্যাঁ 223টা মাইনাস করলে নেট সেলস, এতটুকু নেট সেলস, তার সাথে ইন্টু 100 যেটা সেটা তো উপরের ইন্টু 100 বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেটার যদি কাজ করি এই অংশটা আমরা পেয়ে যাব গ্রস প্রফিটের রেটটা। তাহলে নেট সেলসটা দেখো তো কীভাবে, সেলস দুটোটা যোগ করে ফেরতটা মাইনাস করছে যা। তাহলে ক্যালকুলেটারে যদি আমরা কাজ করি 2800 প্লাস 2925 মাইনাস 223, তাহলে হবে 5502, 5502। এখন আমরা সেটা কাজ করব 913 গুণ 100-র সাথে গুণ করে কত আসছে 91300, 91300। এই 91300 টাকাকে আমরা ভাগ করব ভাগ 5502 দ্বারা, 91300 ভাগ 5502, তাহলে হবে কত 16.59 এরকম একটা রেট আসছে আমাদের। তাহলে আমরা লিখব 16.59, তারপরে 3-9 ধরে 16.59%। তাহলে আমরা আমাদের ডি এর অ্যান্সারে পেয়ে গেলাম 16.59%। তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা শুধু এই কথাই বলবো যে মনোযোগ সহকারে ক্লাসগুলো খেয়াল করবা, ক্লাসগুলো যদি টেনে দেখো কোনো ইনফরমেশন যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অঙ্কটা বুঝবা না, কোনোভাবেই টেনে দেখবা না, বুঝে বুঝে একটু স্টাডি করো, এবং যেখানে বুঝবা না একটু ব্যাক করে দেখো, তারপরে না বুঝলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অ্যান্সার দিতে চেষ্টা করব, কোন জায়গায় বুঝো নাই সেটা বুঝাই দিতে। তো ভালো থাকবে সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।